হ্যালো। হ্যালো। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সংগ্রাহক স্পন্দন দাস। খুব কম বয়সেই কলকাতার বুকে অত্যন্ত বৃহৎ একজন সংগ্রাহক হয়ে উঠেছেন উনি। কিন্তু আজকের বিষয় উনি নন। আজকের বিষয় দ্য গ্রেট, দ্য ম্যাস্ট্রো সত্যজিৎ রায়। মূলত কিভাবে গড়ে উঠেছিল রে সোসাইটি এবং রে সোসাইটি গড়ে ওঠার নেপথ্যে যে ঘটনাগুলি ছিল যদি কিছু বলো। সত্যজিৎ রায় যখন 1992 সালে ওনার মৃত্যু হয়, সত্যজিৎ রায় মারা যাবার পরে মানে সত্যজিৎ রায় বেসিক্যালি ওনার যে বিশদ কাজ সেইটা নিয়ে একটা আর্কাইভের চিন্তা ভাবনা প্রথম থেকেই ছিল, এবং শ্রদ্ধেয় সন্দীপ রায় মানে ওনার ছেলে বাবুদা সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যে ওনার যে বিশাল একটা কাজ মানে ক্ষীরোর খাতার যে কাজগুলো আছে, বা উনি তো একটা দিকে শুধু কাজ নিয়ন্ত্রণ করে থাকেননি, আর্টের দিকে, গ্রাফিক্স ওয়ার্কিং এর দিকে, স্ক্রিনিং এর দিকে, তারপরে বিভিন্ন বুক ডিজাইনিং। এছাড়া উনি তথাকথিতভাবে সন্দেশ পত্রিকার সঙ্গে যেহেতু যুক্ত ছিলেন, মানে সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন মানে ওখানে তথাকথিতভাবে ওনার লেখা বেরাতো প্রতিনিয়ত একটা টাইম অবধি। তো সেই সমস্ত কিছু আর্কাইভ নিয়ে যাতে এই লেগাসিটা চলতে থাকে, সেটা একটা চিন্তা ভাবনা হয়েছিল প্রথম দিকে। তা পরের দিকে যখন আহ, একটা ডকুমেন্টারি ফিল্ম হয়, গৌতম ঘোষ করেন, সদ্য গৌতম ঘোষ করেন সত্যজিৎ রায় মারা যাওয়ার পরে। তা সেই সময়তে বা তার পরে পরেই একটা শেফার্ড কমিটি গঠন হয়। আচ্ছা। শেফার্ড কমিটি গঠন হওয়াতে ওনার যে 36খানা সিনেমা ছিল, ফিল্ম ছিল, সেই 36খানা ফিল্ম সেটাকে নিয়ে একটা আর্কাইভিয়াল কথা চিন্তা ভাবনা করা হয় এবং সেটার জন্য একটা কমিটি গঠন হয়। রাজীব গান্ধী ফাউন্ডেশন সেই কমিটির মধ্যে উদ্যোগ নেয়। আচ্ছা। 7ই ডিসেম্বর সেই কমিটি প্রচলন শুরু হয় এবং কমিটির লিডিং হেডসদের মধ্যে অন্যতম ছিল তখনকার দিনে লোকসভা ইলেকটেড মেম্বার, পলিটিক্যাল লিডার সোমনাথ চ্যাটার্জি, অমিতাভ বচ্চন এবং তথাকথিতভাবে সিদ্ধার্থ শঙ্কর রায়, এনারা গ্রুপের মধ্যে ছিলেন। সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় সেই গ্রুপের তখন মানে সেই যে রে সোসাইটি আর্কাইভ যে তৈরি হচ্ছে সেই গ্রুপের তখন লিডিং হেড হলেন। বাবুদা তো ছিলেনই, সন্দীপ রায় ছিলেন। এবং তথাকথিতভাবে এই যে মানে রে সোসাইটি আর্কাইভ, যে আর্কাইভের মধ্যে প্রথম তো 36 ফিল্মস দিয়ে যে এতগুলো ফিল্ম, তার মধ্যে শুধু অনলি নট 36 ফিল্মস, ইনক্লুডিংলি ওনার যে ডকুমেন্টারি ফিল্মগুলো আছে সিকিমের উপরে, তারপরে শর্ট ফিল্মগুলো যেগুলো আছে পিকু পিকু ডায়েরির উপরে যেটা প্রকাশিত আর কি, হুম মানে যেটা হুম হুম। হয়েছিল সিনেমাটা, সেইগুলোর উপরে এই আর্কাইভটা তৈরি হয়। এবং তারপরে সম্ভবত 14th ডিসেম্বর 1993-তে সম্পূর্ণভাবে এই রে সোসাইটি গঠিত হয় এবং তারপর থেকে রে সোসাইটির পথ চলা। রে সোসাইটি মূলত প্রথম সারির দিকে সত্যজিৎ রায় মানে সত্যজিৎ রায় সোসাইটি যেটা আমরা বলে থাকি আর কি, সত্যজিৎ রায় সোসাইটি অফ আর্কাইভস, সেইটার উপরে রে সোসাইটি বিভিন্ন রকমের গবেষণামূলক কাজ করছেন। ওনার সিনেমা, ওনার ডকুমেন্টারি ফিল্ম, যেই জিনিসগুলো আর্কাইভ হচ্ছে অন কন্টেম্পোরারি ইস্যুস অ্যান্ড অন পার্টিকুলার ইস্যুস, সেগুলো নিয়ে আমরা কাজ করছি, সেগুলো নিয়ে কাজ চলছে দিনের পর দিন। এবং বাবুদা সেক্রেটারিয়েট মানে সন্দীপ রায় আছেন, প্রসাদ রঞ্জন রায় প্রেসিডেন্ট, অমিতাভ সিং চিফ ডিরেক্টর, অমিতাভ সিংহ উনি আছেন।
তো এরকম ভাবেই রে সোসাইটি অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এবং তারপরে খেরোর খাতা থেকে শুরু করে বিভিন্ন জিনিস, আহ মানে ওনার যে হাতে আঁকা স্কেচ, তারপরে ওনার যে মিউজিক কম্পোজিশনের রেকর্ড, এলপি রেকর্ড যেগুলো ছিল সেগুলো মানে এই রে রয়েছে। সোসাইটিতে আর্কাইভ করা রয়েছে। আর এই সোসাইটিতে আজকের দিনে আর্কাইভ করা রয়েছে যে আর্টিফ্যাক্টস বা বস্তুগুলি, সেইগুলি সম্পর্কে একটু যদি আমাদের ধারণা দাও। রে সোসাইটিতে আর্কাইভ বলতে রে সোসাইটি গবেষণার জন্য বিভিন্ন সময় মানে রে সোসাইটি প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রে ফিল্মস, সেইখানে আর্কাইভ করা হয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন বিষয়। তার মধ্যে সত্যজিৎ রায়ের ব্যবহৃত সিগারেট পাইপ থেকে শুরু করে আচ্ছা। স্মোকিং পাইপ, ওনার ব্যবহৃত কলম, তুলি, ওনার রঙের প্যালেট, এবং তার সঙ্গে ওনার যে বিশেষত যেটা আমরা শুনে থাকি বা শুনেছি খেরোর খাতা, যার মধ্যে উনি বিভিন্ন স্কেচ করতেন, পেপার ডকুমেন্ট, পেপার আর্টিফ্যাক্টস, তারপরে এরকম বহু জিনিস রয়েছে যেগুলো আমরা আর্কাইভে এখন সম্পূর্ণভাবে এটা পার্সোনালি আর্কাইভ করা আছে রে সোসাইটির কাছে। গবেষণার ক্ষেত্রে সেগুলোকে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এইগুলোর সমস্ত পর্যবেক্ষণ করছেন বা দেখাশোনা করছেন বাবুদা নিজে, এবং আচ্ছা। তার সঙ্গে তো আহ, ঋদ্ধি গোস্বামী আছেন। হুম। এছাড়া রে সোসাইটির অন্যান্য যারা যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে, তারা এই সমস্ত মানে স্কেচ থেকে শুরু করে, এবং সব থেকে বিশেষ বিষয় যেটা সেটা হলো গিয়ে যে সত্যজিৎ রায় বিভিন্ন বইয়ের যে মানে আমরা তো জানি যে উনি সন্দেশ পত্রিকাতে কাজ করেছেন, হুম হুম সেইগুলোর হুম উপরে হুম উনি স্কেচিং করেছেন, হুম এচিং করেছেন, প্রিন্ট সেগুলোর উপরে বেরিয়েছে। হুম। তো সত্যজিৎ রায়ের একটা বিষয় ছিল, একটি আলাদা খেরোর খাতা ছিল। যখন হয়তো কোনো একজন আসতেন, কোনো ভিন্ন ব্যক্তি আসতেন, তার সঙ্গে সে যে কোনো কারণে হতে পারে, সেটা হয়তো যেরকম তথাকথিতভাবে সোনার কেল্লার মুকুলই তো এসেছিল মানে কুশল, হুম। উনিই তো এসেছিলেন ওনার বাবার সঙ্গে যে একটা স্কেচ দেখাতে। এবং তখন সত্যজিৎ রায়ের মনে হয়েছিল যে না, কুশল একটা খুব অ্যাঞ্জেলিক ফেস, একটা খুব একটা বিশাল ব্যাপার ট্যাপার। তো সেই সুবাদে উনি চেয়েছিলেন যে এরকম একটা ফেস নিয়ে, তখন সোনার কেল্লার কথা চিন্তা ভাবনা করছেন। তো সেই সময় ভাবছেন যে এরকম একটা ফিচার নিয়ে তো একটা কাজ করা যেতে পারে সোনার কেল্লাতে। তা সেই সুবাদে এরকম তো উনি একটা স্পেশাল খেরোর খাতা ছিল, স্পেশালি ইন দি সেন্স যে যখন কোনো ব্যক্তিত্ব আসতো ওনার সঙ্গে মিট আপে, উনি তখন মানে আমরা হয়তো এখনকার দিনে কারোর সঙ্গে মিট আপ করলে বা নতুন পরিচয় হলে আমাদের সবসময় তো আমাদের কাছে কলম বা কাগজ অ্যাভেলেবেল থাকে না, আমরা একটা আমাদের পার্সোনাল কার্ড দিয়ে দিই যাতে করে সেই ভদ্রলোক পরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু উনি কি করতেন, উনি সেই মানুষটার একটা টুক করে স্কেচ করে নিতেন, যেই মানুষটা আসতেন আচ্ছা একটা তার মুখোশটি স্কেচ করে নিতেন। আচ্ছা স্কেচ করে নিয়ে তারপরে উনি সেই মানুষটার একটা ডিটেলস, একটা টেলিফোন নাম্বার টাম্বার এরকম সমস্ত কিছু লিখে রাখতেন। আচ্ছা। পরবর্তীকালে হয়তো কখনো উনি কোনো একটা সিনেমার কথা চিন্তা ভাবনা করছেন, সেই সময় তখন মনে হলো আরে এই ক্যারেক্টারটা তো আমি আমার কাছে এরকম একটা মিট আপে এসেছিল, এরকম একটা ক্যারেক্টার আমার কাছে এসেছিল, তাকে দিয়ে তো একটা কাজ করা গেছে বা মানে কাজ করার চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, তো এই ক্যারেক্টারটাকে তখন উনি ওই ফেস অনুযায়ী, তো উনি তখন ওনার যে কো ডিরেক্টর ছিলেন বা প্রডিউসার যারা যারা থাকতেন, দেখো তো এই যে এরকম এই আমি, এই হলো তোমার ক্যারেক্টার, আর এই হলো ওনার যোগাযোগ নাম্বার অ্যাড্রেস, এরকম একজনের সঙ্গে কিন্তু আমার পরিচয় হয়েছিল। তো সেই সুবাদে একে যোগাযোগ করে কথা বলা হয়। তো এই ব্যাপারগুলো, এই যে এইটা হয়তো উনি বলেই এই অভিনব চিন্তাটা আনতে আনতে পেরেছিলেন পেরেছি। ওনার মধ্যে, যে একটা মানুষ একটা মানে তার পার্সোনাল কার্ডে তো তার পার্সোনাল ডিটেলস থাকবে, ছবি তো থাকবে না। আর তখন হুম। এত ছবি টবির ব্যাপার ছিল না, সবাই এত পার্সোনাল কার্ডও সেই সময়টাতে ইউজ করতেন না। তো ওই মানুষটাকে আমি পরবর্তীকালে রেকগনাইজ করে রাখবো কিভাবে, সেই জন্য এই একটা মুখোশটির ছবি, এবং এই যে এরকম খুব ভ্যালুয়েবল, যেটা এখনকার দিনে অনেক রিসার্চাররা এই নিয়ে বই লিখছেন, কাজ করছেন, পড়াশোনা হচ্ছে। এবং সত্যজিৎ রায় উপরে তো সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল কাজ এখনো অবধি সেই একটা ব্যাপার। তো এইটার জন্য বিশেষত আর্কাইভে মানে সমস্ত কিছু মানে ওনার ড্রেস থেকে শুরু করে, যেরকম আমাদের কলকাতা কথকথার পক্ষ থেকে এক্সিবিশন হয়েছিল, তখন ললিতা রায় মানে শ্রদ্ধেয় ললিতা রায় উনি
আমাদেরকে একটা শাল দিয়েছিলেন কলকাতা কত কথা থেকে, ওখানে এক্সিবিট করার জন্য, প্রদর্শনীতে এক্সিবিট করার জন্য। তো এরকম মানে ওনার ব্যবহৃত জিনিস এবং ওনার পেন্সিল পেন থেকে শুরু করে ওনার কাগজপত্র, ওনার ঘড়ি, ওনার পার্সোনাল ডকুমেন্টস, ইনফ্যাক্ট ইনক্লুডিং হিজ পাসপোর্ট, যেটা খুব মাঝখানে ভাইরালও হয়েছিল, ফেসবুকে ছবি দিয়েছিল পুরনো কিছু গ্রুপে। তো এই রকম সমস্ত জিনিসগুলো, পেপার ডকুমেন্টস, সিনেমা বুকলেট, লবি কার্ড, তারপরে অন্য যে স্ক্রিনিং পেপার, তারপরে অরিজিনাল স্ক্রিপ্ট, এই সমস্ত জিনিসগুলো আর্কাইভ করা হয়েছে। এবং আমারও, যেহেতু আমি অ্যাজ আ পার্সোনাল কালেক্টর, অ্যাজ আ মানে আ গ্রেট অ্যাডমায়ারার অফ রে হিমসেলফ, সেই জন্য আমি তো এটা আর্কাইভ যখন করেছিলাম সত্যি, তখন পণ্ডিত অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগ হয়, আমাদের গ্রুপ সাহায্যে যোগাযোগ হয়, এবং উনি আমাকে বলেন যে এরকম রে সোসাইটি এরকম একটা জিনিস আর্কাইভ করতে চাইছে। তো সীমাবদ্ধতা মাঝখানে খুব মানে ফ্র্যাকচার্ড আর কি, অনেক ডকুমেন্ট পেপার নেই, অনেক জিনিসপত্র এসক্যাবুলেট হয়ে গেছে। তো সেই সময় তখন আমার সেই সূত্রেই রে সোসাইটির সঙ্গে সংযুক্তকরণ, যে প্রথম আমি সীমাবদ্ধের স্ক্রিপ্টটা আর্কাইভ করতে দিয়েছিলাম, সেখানে সেটা পসিবলি আমার যতদূর মনে হচ্ছে ওরা শ্যামলেন্দুর পার্সোনাল স্ক্রিপ্ট, যেটা সত্যজিৎ রায়ের নিজের হাতে লেখা। তো এইগুলো পরবর্তীকালে এগুলো আর্কাইভ হচ্ছে, এবং অনেকে আছেন যাদেরকে সত্যজিৎ রায় অনেকেরই পেন ফ্রেন্ড ছিলেন। আচ্ছা। পেন ফ্রেন্ড ইন দি সেন্স যে সত্যজিৎ রায় বিভিন্ন লোককে বিভিন্নভাবে চিঠি লিখতেন, এবং সত্যজিৎ রায় ওয়াজ আ গুড রিপ্লাই পার্সন ইন দি Okay. সেন্স যে উনি বিভিন্ন লোককে, যারাই ওনাকে চিঠি লিখতেন, হয়তো কেউ সন্দেশে গ্রাহক হওয়ার জন্য চিঠি লিখছেন, এবং আচ্ছা। হাজার মানুষের মনে হাজার প্রশ্ন, কেউ হুম। লিখছেন যে আপনার ফেলুদার ক্যারেক্টারটা ওরকম হলে ভালো হতো, কেউ লিখছেন যে প্রফেসর শঙ্কুকে নিয়ে, যেরকম সুবিমল রায়, আমার দাদুর মানে আমার দাদু তো বিশপ লেফটেন্যান্ট রোডের পাশের বাড়িতেই থাকতেন একটা সময়। তো ওনার বন্ধু লিখেছিলেন সুবিমল রায়, উনি পরবর্তীকালে চিফ কনস্ট্রাকশন ডিরেক্টর ছিলেন বাঁকুড়াতে। তো উনি লিখেছিলেন যে আপনার প্রফেসর শঙ্কু আহ, আমি সন্দেশে পড়লাম, তো সেইটার উপর আপনি ফিল্ম করছেন না কেন? তো এরকম অনেক আবদার, এরকম কেউ লিখছেন যে আমাকে একটা ফেলুদা স্কেচ করে দিতে হবে, বা শুধু আপনি আমাকে একটা এরকম ফটোগ্রাফ করে পাঠান, এরকম বিভিন্ন, এবং উনি রিপ্লাই দিতেন। এবং 1992 সালে ওনার মানে 1992 সালে তো ওনার মৃত্যুই হয়। 1991 সাল অবধি ওনাকে যারা লিখতেন, যারা ওনার পেন ফ্রেন্ড ছিলেন বা নর্মালি লিখতেন, খুব ক্লোজ হলে সেইখানে উনি লিখতেন ইতি মানিকদা বলে। হুম। এবং আহ, যদি সেই অর্থে মানে এরকম অনেক বইও আছে, ইতি মানিকদা বলে একটা বইও বেরিয়েছে, ওরা সন্দীপ রায়ের সম্পাদনাতেই বেরিয়েছে। এবং অন্য যারা লিখতেন তাদের ইতি সত্যজিৎ রায় বলে, এবং তারা অনেকেই স্মৃতিচারণ করেন। তো এই সমস্ত চিঠিগুলো নিয়েও যে উনি বিভিন্ন লোককে বিভিন্ন আশীর্বাণী, এবং সব থেকে বড় ব্যাপার হলো কি যে পিসি সরকার, জুনিয়র পিসি সরকার, উনি খুব বড় সত্যজিৎ রায়ের অ্যাডমায়ারার ছিলেন। ওনার যখন বিদেশ ভ্রমণে ওনার যখন ম্যাজিক শো এর একটা ব্যাপার ঘটে, তার সেখানে যাওয়ার আগে উনি সত্যজিৎ রায়ের কে বিশপ লেফটেন্যান্ট রোডের বাড়িতে এসে প্রণাম করে গেছিলেন, এবং চিঠি আদান প্রদান হতো। আচ্ছা। এবং সত্যজিৎ রায় এমনই একটা প্রতিভা, এমনই একটা মুখ, যেটা কিন্তু একদিকে সীমাবদ্ধ নয়। না। কোথাও মিউজিক কম্পোজিশন, কোথাও সায়েন্স ফিকশন, কোথাও আর্ট, কোথাও গ্রাফিক্স, কোথাও স্ক্রিনিং, কোথাও অ্যানালগ এডিটিং, এগুলো তো আছেই, এগুলো তো সিনেমা করতে গেলে এগুলো থাকছেই। কিন্তু সত্যজিৎ রায় নিজে একবার ইয়ার্কি করে বলেছিলেন যে সবাই তো বলে আমার ফিল্ম করে পেট চলে, কিন্তু তা আদপে নয়, আমার পেট চলে বই লিখেই। তো এই যে ব্যাপারগুলো, এবং আমাদের কলকাতা কত কথার তথাকথিত ভাবে চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি আমাদের প্রাইম হুম হুম হুম। গ্রুপ লিডার, উনি যে যাদের ওনার ইয়েতেই অ্যাসিস্ট্যান্সেই আমরা প্রদর্শনীগুলো করি। তা ওনার বাবা বিমান চন্দ্র চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, ওনাকে নিয়ে বলার মতন মানে সেরকম কোনো ইয়ে নেই, কারণ ওনাকে চেনে না এমন কোনো বাঙালি হয়তো নেই। ওনার সঙ্গে যে মানে এমন কিছু ক্যারেক্টারদের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল, যারা হয়তো কখনো সিনেমাতে সেরকম ভাবে ছিলেনই না, কিন্তু তারা কিন্তু বিভিন্ন দিকে তারা পারদর্শী।
বিমল চন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রাইভেট কালেক্টর ছিলেন। আচ্ছা, উনি প্রাইভেট কালেক্টর তো ছিলেন, তার সঙ্গে উনি একজন সঙ্গীত বিশারদ ছিলেন। আচ্ছা। একটা সময় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে উনি ভীষণভাবে যুক্ত ছিলেন, ভালো তবলচি ছিলেন। তো এরকম অনেক জিনিসে ওনার একটা পারদর্শিতা ছিল বিমলচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার সঙ্গে সত্যজিৎ রায়ের একটা পরিচয় হয় এবং সেখান থেকে প্রথম সোনার কেল্লা সিনেমা, আচ্ছা। তারপরে জয় বাবা ফেলুনাথ, জয় বাবা ফেলুনাথের পরে সেইখানে সম্ভবত ওই নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, জয় বাবা ফেলুনাথের ক্যারেক্টারের পরে হলো গিয়ে ঘরে বাইরে। হুম। তো সেইখানেও বিমলচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একটা চিঠি লেখালেখি, সেইগুলো কিন্তু আর্কাইভ করা হচ্ছে। তার মানে একটা জিনিস দেখতে হবে যে সত্যজিৎ রায়ের যে মানে দ্য সাবজেক্ট টু সত্যজিৎ রে ফিল্ম সাবজেক্টিফিকেশন, সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এইখানে যে সমস্ত জিনিস আর্কাইভ হচ্ছে সেটা নট অনলি রিলেটেড টু সত্যজিৎ রায়, তার সঙ্গে সঙ্গে ওনার, হ্যাঁ অবশ্যই মানে চিঠি তো উনিই লিখছেন, রিলেটেড তো অবশ্যই, কিন্তু এই যে স্পেশাল জিনিসগুলো যেগুলোর এ সোসাইটি আলাদাভাবে আর্কাইভ করছে দিনের পর দিন। এই কিন্তু এটা তো সত্যজিৎ রায়ের হুম বিষয় গেল। হুম। এছাড়া অন্যান্য কার কি আর্টিফ্যাক্টস বা বা অন্যান্য কার কি আর্টিফ্যাক্টস বলতে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রথম প্রকাশিত হওয়া ম্যাগাজিন 1913, আচ্ছা। তারপরে সুকুমার রায়, তারপরে এছাড়া সন্দেশ পত্রিকা বা রে সোসাইটির সঙ্গে, মানে রে সোসাইটি ইন দি সেন্স যে রায় পরিবারের সঙ্গে যারা যুক্ত, নলিনী দাস, আচ্ছা, তারপরে সুবিনয় রায় মানে সুকুমার রায়ের যে ভাই, লীলা মজুমদার, হুম। এনাদের এটা অন কন্ট্রারি ডাইরেক্ট রে সোসাইটির সঙ্গে, মানে রে সোসাইটির মধ্যে এগুলো আর্কাইভ নয়, এগুলো পার্সোনাল আর্কাইভ, মানে পার্সোনাল ভাবে আর্কাইভ করা রয়েছে ওকে। এই ডকুমেন্টস গুলো, যেগুলো লীলা মজুমদার বা এনাদের সঙ্গে যুক্ত। মানে এই রে সোসাইটিটা বেসিক্যালি এটা সাবজেক্ট টু ফিল্মস, মানে প্রথম তো এটা শুরু হয় ওই 36 ফিল্ম রেস্টোরেশন দিয়ে, সেটা একটা সাবজেক্ট হয়, সেটাকে একটা গ্রুপিং করা হয়, তারপরে সেইটা সেই মতন চলতে থাকে, একটা টেম্পমেন্ট হয়, এইভাবে ব্যাপারটা চলতে থাকে। এবং তারপরে যে সিনেমা, মানে যেই মানে আমরা যেটা বললাম যে সত্যজিৎ রায়ের উপরে যেই বুকলেট গুলো বা লবি কার্ড গুলো বা পিকচার পোস্ট কার্ড, যেগুলো যেগুলো উনি যেগুলো নিয়ে কাজ করেছেন সেইগুলো, এবং প্রত্যেকটি মানে আর্টিফ্যাক্ট, মানে প্রত্যেকটা সিনেমার অ্যানালিটিক ডিজাইন বা বুক জ্যাকেট ডিজাইন, সেগুলো তো উনি নিজেই করতেন। হুম হুম হুম। এটা আমরা সেইগুলোর, হ্যাঁ, তো সেইগুলো এবং যে কস্টিউম ডিজাইন, খেরোর হুম। খাতার মধ্যে যে কস্টিউম ডিজাইন, যে কার কস্টিউম কেমন হবে কি বৃত্তান্ত, সেইটাও ড্রাস্টিক্যালি একদম রে সোসাইটি আর্কাইভে রয়েছে। হুম। আচ্ছা, তো মানে আর্কাইভ নিয়ে যখন কথা উঠলোই, ধরো উনি যে অস্কারটা পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য, বা ভারতরত্ন, বা তোমার পাম ডিওর, এই এই যে পুরস্কারগুলি রয়েছে, এগুলো কি রে আর্কাইভের পার্ট, নাকি এগুলি অন্য কোথাও সংরক্ষিত আছে? সত্যজিৎ রায়ের পুরস্কার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সবাই অবশ্যই। মোটামুটি এটা জানে। কানস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে লিজিয়ন দি অনার, হুম হুম। তারপরে ফ্রান্সে লিজিয়ন দি অনার, মিষ্টি। তারপরে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, হুম এই সমস্ত যে পুরস্কারগুলো উনি মোটামুটি পেয়েছেন সেইগুলো সমস্ত, এবার একটা বিষয় এটা যেটা দর্শকদের, এটা মানুষের, এবং যখন জন্মদিনের, সত্যজিৎ রায়ের জন্মদিনের 2রা মে, সেই সময় যখন মানে যাওয়া হয়, যারা যারা বিশপ লেটার রোডের বাড়িতে যান, এখন একটা বিশাল ব্যাপার হয়, হুম। তখন সেই সময় সবার মনে একটা বিশাল প্রশ্ন থাকে যে অস্কারটাকে একবার দেখতে যদি পারি হ্যাঁ, আমরা, কি ইনফ্যাক্ট এই অস্কারটাকে, ঘটনা আমার সামনেও ঘটেছে। হ্যাঁ এটা অনেকেই বলেছে এরকম, এবং আমরা নিজেও এটা মানে দেখেছি চোখের সামনে, যেরকম একটা মানুষের অস্কার ওরকম ভাবে। তো এখন বিশেষ বিষয়টা হলো গিয়ে যে সত্যজিৎ রায় যখন ভীষণ অসুস্থ, তখন উনি এই পুরস্কারটা পাচ্ছেন, এবং উনি সে সময় বলছেন মানে ওই অসুস্থ থাকা অবস্থাতেই যে উনি ভীষণ প্রাউড ফিল করছেন এবং ভেরি থ্যাঙ্কফুল, কারণ উনি একটা হলিউড
স্টাইল ফিল্ম দেখে এবং ক্লাসিক্যাল ওয়েস্টার্ন মিউজিক শুনে উনি বড় হয়েছেন, এবং সেইটার উপর ওনার মানে হলিউড ফিল্মস ওনার উপরে, দেশ শিকার যেটা বাইসাইকেল থিফ, হুম হুম হুম। সেইটার যে একটা ভীষণ ভাবে ওনার উপরে প্রভাব ফেলেছিল, উনি যখন আর্ট ডিরেক্টিং ব্যাপারে আছেন, মানে অ্যাডভার্টাইজমেন্ট, আর্ট ডিরেক্টিং, এইসব সিগনেট প্রেসে যখন উনি কাজ করছেন অলরেডি, অন্নদা মুন্সি তখন আর্ট ডিরেক্টর। সেই সময় তো একটা বিষয় বস্তু হলো গিয়ে যে আহ, এই মানুষটির বা এই ব্যক্তির সত্যি কথা বলতে গেলে সমস্ত রকমের পুরস্কারই হয়তো একটা জায়গাতে খুব মানে স্বল্প হয়ে আসছে, কারণ এর প্রতিভার কাছে হয়তো বিরাট বড় বড় সম্মানও খুব ক্ষুদ্রতম হয়ে আসছে। কিন্তু তথাকথিত ভাবে এই যেটা তুমি প্রশ্নটা করলে যে হুম। এই ওনার অস্কার বা ওনার যে সমস্ত, এগুলো সমস্তটাই রায় পরিবারের নিজস্ব সংরক্ষণশালাতেই আছে, ওনারাই দেখাশোনা করছেন, ওনারাই সংরক্ষণ করছেন, এবং রে সোসাইটি তো অবভিয়াসলি যুক্ত আছেন এটার সঙ্গে, কারণ আলাদাভাবে ওরকম ভাবে শোকেসের মধ্যে সাজিয়ে রেখে তো লোকে আসবে দেখবে, এরকম তো হয় না। ওটা আলাদাভাবে সংরক্ষিত আছে, অস্কার পুরস্কার থেকে শুরু করে সমস্ত পুরস্কার যেগুলো আছে সেগুলো রায় সোসাইটি এবং রায় পরিবারের সঙ্গেই সংযুক্তকরণ ভাবে আছে। তোমার মুখে যত আমি রে সোসাইটির বিষয়ে শুনছি তত আমার বিষয়টি যথেষ্ট লোভনীয় লাগছে। তো কাজেই একটা জিনিস জানতে চাইবো যে রে সোসাইটিতে যদি কেউ সদস্য হতে চায় তাহলে তাকে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এবং আহ, আজকের দিনে দাঁড়িয়ে রে সোসাইটিতে সদস্য সংখ্যা কত, অ্যান্ড তুমি কিভাবে সংযুক্ত হলে এত কম বয়সে? লোভনীয় হয়ে ওঠারই কথা, কারণ সত্যি কথা বলতে গেলে যে রে সোসাইটি বা সত্যজিৎ রায় বিষয়টাই লোভনীয়। অবশ্যই। মানে ছোটবেলায় যখন প্রথম আমি আমার দাদুর কাছ থেকে সন্দেশের গ্রাহক কার্ড পেয়েছিলাম, সন্দেশের গ্রাহক কার্ডে সত্যজিৎ রায়, এবং তখন মানে 1961-এর কথা বলছি, সেই সময় সত্যজিৎ রায়ের একটা সাইন করা, এবং তার মধ্যে আমার দাদু গ্রাহক ছিলেন সন্দেশের, তো সত্যজিৎ রায়ের একটা সাইন করা, সুভাষ মুখার্জির একটা সাইন করা একটা কার্ড। তো তখন সেটাকে যেহেতু খুব ছোট ছিলাম অতটা বুঝতে পারিনি, তবুও রাখা ছিল। তারপরে বাড়ি চেঞ্জ হয়, জিনিসটা সামহাউ স্ক্যাটার্ড হয়ে যায়। তো তথাকথিত ভাবে আজকে রে সোসাইটির বিষয়টা সত্যি এতটা মানে কি বলবো, মানে ইন দি সেন্স যে সত্যজিৎ রায়ের সমস্ত কাজ যদি এই রে সোসাইটি গঠন না হতো, বা যদি এই উদ্যোগটা প্রথম দিকে না নেওয়া হতো, যেটা বললাম শেফার্ড কমিটি গঠন করে, যেটা তাহলে আজকে সত্যি কথা বলতে গেলে যে রে সোসাইটির মানে সত্যজিৎ রায় যে আর্কাইভ গুলো স্ক্যাটার্ড হয়ে যেত। সিকিমের উপরে ডকুমেন্টারি হয়েছিল সত্যজিৎ রায়ের, সেইটা খুব বাজেভাবে আহ মানে কি বলবো, মানে সেইটা যেহেতু সামহাউ খুব একটা বাজে স্ক্রিনিং এর মধ্যে এটা তৈরি করা হয়েছিল, একটা পরিস্থিতি এরকম ছিল, ওটা সামহাউ ডকুমেন্টারি ডিস্ট্রয়েড হয়েছে, এবং একটা সময় ওটা ব্যানও ছিল, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওটা চালাতেও দেয়নি। তা বিশেষ বিষয়টা হলো কি যে এই যে আর্কাইভে এরকম অনেক অজানা তথ্য, যেটা হয়তো যারা রিসার্চ করছেন, যেই লেখকরা বই লিখছেন, যারা নতুন নতুন, যেরকম মাঝে বরুণ চন্দ্রের একটি বই বেরিয়েছিল ইংলিশে, সেটার উপরে একটা উম, মানে কাজ চলছে। পরবর্তীকালে বিভিন্ন ধারাবাহিক ভাবে যেই সব প্রকাশনীগুলো আছে, পত্রভারতী, আনন্দ পাবলিশার্স, সেইখানে বিভিন্ন বিষয় অজানা তথ্য বেরোচ্ছে। কিছুদিন আগে সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন একটা স্পেশাল এডিশন বেরিয়েছিল, আহ সেটা বোধহয় প্রতিদিন থেকে বেরিয়েছিল, ওটাও ভীষণ কালেক্টেবল। তো এই যে বিভিন্ন ধরনের তথ্যগুলো, সমস্ত কিছু তথ্য তো সবার স্মরণে রাখা সম্ভব না, কিন্তু রে সোসাইটি দায়িত্ব সহকারে সেটা স্মরণে রাখছেন, যাতে পরবর্তীকালে এবং পরবর্তী প্রজন্ম যাতে সত্যজিৎ রায় এই লেগাসিটা দেখতে পারে, জানতে পারে, দ্য ক্যাটাগরি অফ ফিল্মস দ্যাট হি ইউজ টু মেক, এবং তার মধ্যে যেই বিভিন্ন ধরনের স্ক্রিনিং, বিভিন্ন ধরনের ধারাবাহিকতা, মানে একটা সময় দাঁড়িয়ে থেকে বাংলার চলচ্চিত্র জগতে যখন মানুষের ম্যাটিনি শো বলতে উত্তম কুমার, হুম। অনিল চ্যাটার্জি, এদেরকে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীকে দেখছেন, একটা সুন্দর
একটা দুপুরে পরিবারকে নিয়ে একটা মানুষ কাজ টাজ সেরে একটা মাংস ভাত টাত খেয়ে একেবারে সিনেমা হলে যাচ্ছেন, একটা ম্যাটিনি শো দেখছেন, বন্ধু বান্ধবরা কলেজ ফেরত অবস্থায় ম্যাটিনি শো দেখে, ইভিনিং শো দেখে বাড়ি ফিরছে, কেউ কেউ নাইট শো দেখে। এখন তো সিনেমা হলের ব্যাপারটা সেরকম নেই, এখন তো মানুষের হাতে ফোন, হাতেই সিনেমা। হাতেই একদম হাতের মুঠোয় এখন সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মস আছে কত। কিন্তু সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে যখন মানে কথাকথিত ভাবে সব কথার মাঝখানে পথের পাঁচালী একটা প্রসঙ্গ চলে আসছে, কারণ পথের পাঁচালীরও তো মানে পথের পাঁচালীর বিভিন্ন জিনিস আর্কাইভড হয়ে আছে রে সোসাইটিতে। তারা ওই প্রশ্নটা তো বারবার আসছে, কারণ পথের পাঁচালী দিয়েই সত্যজিৎ রায়ের সিনেমা জগতে পদার্পণ করা, শুভ পদার্পণ করা শুরু। তা যখন এই সিনেমার স্ক্রিনিং হচ্ছে, চিন্তা ভাবনা চলছে, কেউ বলছে চলবে না, কেউ বলছে কোনো হিরো হিরোইন নেই, কোনো রোমান্টিসিজম নেই, কোনো ফাইটিং সিন নেই, একটা ছেলে মেয়ে সে দাঁড়িয়ে আছে একটা কাশবাগানের মাঝে, সেখান দিয়ে একটা ট্রেন, এইসব চলবে না। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার দাদু আমাকে বলেছিলেন যে সত্যজিৎ রায়ের সিনেমা তখনকার লোকেরা দেখতে যেতেন না, এবং তারা উত্তম সুচিত্রাই বেশি প্রেফার করতেন রাদার দেন সত্যজিৎ রায়। স্বাভাবিক, কারণ তো নতুন সব ক্যারেক্টার নিয়ে কাজ হচ্ছে। এবং এই এক্সপেরিমেন্ট গুলো তখনকার দিনের মানুষরা গ্রহণ করতে পারে। হ্যাঁ, কারণ স্বাভাবিকভাবে তখন ওরকম একটা পরিস্থিতি, ওরকম একটা সময়তে দাঁড়িয়ে থেকে যে পথের পাঁচালীর মতন একটা সিনেমা হচ্ছে, ভালো কথা, অবশ্যই একটা নতুন চিন্তা ভাবনা, নতুন ইয়ে। যখন ফিল্ম ইয়েতে স্টুডিওতে ঢুকছে না, সবাই দেখে ওই যে ঢ্যাঙা লোকটা, ওই যে 6.5 ফুট লম্বা ওই লোকটাই করছেন এরকম পথের পাঁচালী। আচ্ছা, বাবা কি এমন সিনেমা, কি এমন হবে সিনেমা, কিভাবে চলবে মানুষই জানে। কিন্তু সত্যজিৎ রায়ের মনে একটা বিশ্বাস ছিল যে উনি যখন দেখছেন যে দি বাইসাইকেল থিফ, দি শিকার, যেটা অলরেডি হয়ে গেছে হলিউডে, এসব বিখ্যাত বিখ্যাত সিনেমা হচ্ছে, এবং উনি তো চার্লি চ্যাপলিনেরও খুব ভালো অ্যাডমায়ারার ছিলেন, বিথোভেনের মিউজিক শুনতেন, বিভিন্ন বিষয়। আমি প্রথম থেকে যেটা বলে আসি যে সত্যজিৎ রায় কিন্তু বহুমুখী প্রতিভা, বহু দিকে তার একটা দিক দর্শন আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে ওনার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল, এবং বিজয় রায় ওনার স্ত্রী, এটা ওনার যে তুমি ঠিক পারবেই, তোমার মধ্যে ব্যাপারটা আছে, তুমি ঠিক পারবেই। এবং উনি যখন সিগনেট পেসে ওই সিনেমাটা যখন হচ্ছে, তখন তুমি অলরেডি কাজ করছেন, কাজ ছেড়ে তুমি আর সিনেমা করতে, উইকেন্ডে শুটিং হতো। আচ্ছা। তো সেই সময় যখন উনি কাজ করছেন, উনি এরকম অন্নদা যে দাদা এরকম ইয়ে হচ্ছে, আহ এরকম একটা শুটিং চলছে, উনি কি অন্নদা মুন্সি কিন্তু ভীষণভাবে বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ খুব ভালোভাবে তুমি করো, এটা হবেই, এটা সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই সিনেমাটা হবেই। তো তথাকথিত ভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আর দেখা করতে পারেনি সত্যজিৎ রায়, কারণ তখন অলরেডি হি ওয়াজ ডেড। এবং সেই সময়তে দাঁড়িয়ে থেকে এরকম একটা, তো যাই হোক, মানে এই গল্প আমরা অল্প বিস্তর সবই মোটামুটি জানি। রে সোসাইটি আর্কাইভ এই সব কিছু এই গল্পগুলো তো আছেই, তার সঙ্গে এমন কিছু অজানা তথ্য প্রত্যেকবার এনারা তুলে ধরছেন ভিন্ন ভাবে, এবং সেইগুলো কিভাবে প্রকাশিত হচ্ছে, সন্দেশ পত্রিকা, বিচিত্র পত্রিকা, এইসবের মাধ্যমে সেইগুলো প্রকাশিত হচ্ছে, এবং অন্য পত্রিকা পত্র পত্রিকাতেও কিন্তু সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এবং এখন তথাকথিত ভাবে প্রসাদ রঞ্জন রায়, উনি আমাদের সোসাইটির সঙ্গে তো প্রথম থেকেই একদম যুক্ত। প্রসাদ রঞ্জন রায় এখন প্রেসিডেন্ট, সেক্রেটারিয়েট, গভর্নিং সেক্রেটারিয়েট হলেন গিয়ে সন্দীপ সন্দীপ রায় বাবুদা নিজে। এছাড়া ললিতা রায় আছেন, বিজয়া রায় প্রথম সারির দিকে ছিলেন। আচ্ছা, ঋদ্ধি গোস্বামী, এরা ইন্ডিভিজুয়াল মেম্বার্স, এরা গভর্নিং মেম্বার আর ইন্ডিভিজুয়াল ঋদ্ধি গোস্বামী, এরাও প্রতিনিয়ত ভিন্ন কাজ করে চলেছেন। এবং আমার সংযুক্তিকরণ হলো গিয়ে যে সত্যি কথা বলতে গেলে আমার জীবনে যখন থেকে বুঝতে পেরেছি যে সত্যজিৎ রায় এই নামটা কি, তখন থেকে সত্যি সত্যি আমি বুঝতে পেরেছি যে রায় নামটার মধ্যে কি সত্যি লুকিয়ে আছে। তা আমার একটা প্রথম থেকে ইচ্ছা ছিল যে কিছু একটা স্পর্শ আমার কাছে থাক, কারণ আমার দাদু তথাকথিত ভাবে, তুমি যেহেতু জিজ্ঞেস করলে আমাকে প্রশ্নটা যে আমি কিভাবে সংযুক্ত হলাম, ইন দি সেন্স, আমার দাদু বিশপ লেফরা রোডে, তখন উনি যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এ, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন।
শ্যামল গাঙ্গুলি, অনেক বড় বড় কনস্ট্রাকশন উনি করেছেন। তা বিশপ রেডা রোডের বাড়িতে, রোডের বাড়ি ওইখানে, বিশপ রেডা রোডের ওইখানে একটা পাশের বাড়িতে উনি একটা ভাড়া থাকতেন, একটা মেস বাড়ি টাইপের ছিল, ওখানে ভাড়া থাকতেন। সেই সময় ওনার সন্দেশের গ্রাহক হওয়া, এবং উনি প্রচুর পই ঠই সন্দেশের, মানে উনি একেবারে সন্দেশের পোকা ছিল যাকে বলে। আমার দাদু ইয়ার্কি করে বলতেন, সন্দেশের উপরে মাছিটাই হলাম আমি, ঠিক আছে? তো প্রচুর সন্দেশপূর্ণ ম্যাগাজিন আমার সংগ্রহতে সেগুলো পাই, যাই হোক সেগুলো প্রিজার্ভ করতে পারি। তো ওনার গ্রাহক হন, গ্রাহক হওয়ার পরে উনি কয়েকটা বইতে উনি সই করিয়েছিলেন, এবং পরবর্তীকালে আমার দিদার কাছ থেকে শুনেছিলাম যে একটা বড় পোস্টারও ছিল সিনেমার, পথের পাঁচালীর, সেটাতে উনি সই করেছিলেন, আচ্ছা। সিগনেচার করিয়েছিলেন। ওনার একটা ইচ্ছা ছিল যেটা উনি রেখে দেবেন, সামহাউ ওটা সে ডিস্ট্রয়েড হয়ে যায় কোনো একটা ভাবে। তা তা আমার মনের মধ্যে এটা ছিল যে ওনার একটা সই বা ওনার একটা পার্সোনাল ডকুমেন্ট আমার কাছে কিছু একটা থাকুক, কারণ একটা তো লোভ থাকবেই, কারণ আমি একজন প্রাইভেট কালেক্টর, এটা খুব স্বাভাবিক হুম বিষয়। হুম যে হুম। আমি এক্সিবিট করি সেটা পরের বিষয়, কিন্তু নিজের অন্তর্তুষ্টির জন্য, যে নিজের একটা মানে যেই মানুষটা আমার প্রাণ ধ্যান সমস্ত কিছু, তাকে নিয়ে আমি কাজ করছি, তো সেটা তো আমার একটা ইচ্ছা তো থাকবেই যে সেটা নিয়ে একটা আর্কাইভিয়াল কাজ করি। তো তথাকথিত ভাবে একজন প্রাইভেট কালেক্টরের কাছ থেকে আমি, মানে হি ওয়াজ অন হিজ ডেথ বেথ, এবং ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই সময় উনি আমাকে এরকম ম্যাগনিফিসেন্ট একটা আর্টিফ্যাক্ট দিলেন, যেটা আমি বলবো আর্টিফ্যাক্টই বলবো, মানে আমার কাছে গুপ্তধনের সমান। সেটা হলো কি সীমাবদ্ধের অরিজিনাল স্ক্রিপ্ট, আচ্ছা। এবং তার মধ্যে সীমাবদ্ধের সেই অরিজিনাল স্ক্রিপ্টে, সেটা সম্ভবত শ্যামলেন্দুর স্ক্রিপ্ট, শ্যামলেন্দুর অ্যানালটিক ডায়ালগের স্ক্রিপ্ট, 25টা পাতা, তার মধ্যে সম্পূর্ণ সেই সুন্দর অভাবনীয় ক্যালিগ্রাফিক হ্যান্ডরাইটিং এ লেখা সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট। আচ্ছা। সেই ডিজাইন, কখন কোন ব্যাপার, মানে কোন সময় কোন ডায়লগটা দিতে হবে, সেই সমস্ত কিছু ডিটেলস ওর মধ্যে রয়েছে, ওর মধ্যে দেওয়া আছে। তো এই সূত্রে তো তখন তো আমি প্রথমে, একদম প্রথম দিকে আমি বলেছি যে অনিন্দ্য দার সঙ্গে এরকম পরিচয়, পণ্ডিত অনিন্দ্য। তারপরে ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে কলকাতা কথকতার গ্রুপেই আর ঋদ্ধি গোস্বামীও যুক্ত। আহ, তো উনি আমাকে বললেন যে এরকম আর্কাইভ করা যেতে পারে। তা ওনার সঙ্গে সেই এইভাবে আমার সংযুক্তিকরণ। তা এই সোসাইটি এখন আরো বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছেন, অদূর ভবিষ্যতে আরো কাজ করবেন। তো সেই সুবাদে আহ, এখন মানুষ সমস্ত যা তথ্য জানতে পারছে, সেইটার পিছনে রে সোসাইটিটার বিশাল অবদান আছে, কারণ তারা যদি আর্কাইভ না করতো, বা তারা যদি তথাকথিত ভাবে এই সমস্ত ডকুমেন্টারিজ এক জায়গায় না নিয়ে আসে, তাদের নিজস্ব গ্রুপ আছে, মানে ফেসবুক। এবং তুমি যে একটা প্রশ্ন করেছিলে যে এখানে মেম্বার হতে গেলে কি করতে হবে, মেম্বার ওরকম ভাবে এখানে হওয়া যায় না। আচ্ছা। রে সোসাইটিতে মেম্বার ওরকম মেম্বারশিপের, যে আমি একটা যেরকম একটা গ্রুপিং এর সঙ্গে মেম্বারশিপ করা যায়, এইখানে যারা রিসার্চ ওয়ার্ক করছেন এবং রায় পরিবার থেকে আমন্ত্রিত মানুষেরাই এই গ্রুপের সঙ্গে সংযুক্ত হতে পারেন, এবং এই সোসাইটির সঙ্গে সংযুক্ত হয়ে তারাও এই গ্রুপের সঙ্গে সংযুক্তকরণ ভাবে সেই কাজটা করতে পারেন। আলাদাভাবে এখানে কোনো মেম্বারশিপ বা আলাদাভাবে এখানে কোনো, যে আমি এখানে গ্রুপের সঙ্গে ঢুকে কাজ করতে চাই অদূর ভবিষ্যতে, সেটা হয় না। কারণ আচ্ছা। এখানে একটা গভর্নিং বডি আছে, এখানে একটা লিডিং হেড আছে, তারপরে বাবুদা এনারা তো আছেই। সমস্ত কিছু বিচার বিবেচনা, মিটিং, সমস্ত কিছু করে তারপরে সেই ব্যক্তি বিশেষকে মনে করা হয় যে হি ওয়াজ বিন এলিজিবল, অর হি ওয়াজ বিন ইনটু দি থিং টু বি ইন রে সোসাইটি। এবার এই সোসাইটি থেকে একটু সন্দেশের দিকে আসি। অনেকের ধারণা হুম। যে সন্দেশের সূত্রপাত সত্যজিৎ রায়ের হাত ধরে, কিন্তু তোমার সঙ্গে আগে যখন ডিসকাশন হয়েছিল আমার, তখন তুমি বলেছিলে যে না, এটা সর্বৈবভাবে মিথ্যা এবং এর আরো ব্যাক স্টোরি আছে। তো এখন অফকোর্স জানতে চাইবো যে সন্দেশের ব্যাক স্টোরিটা কি ছিল। হ্যাঁ, সন্দেশ এবার খুব ভালো একটা পজিশন। আমার সব থেকে ফেভারিট পার্ট হলো সন্দেশ। ওকে। বাঙালি মানে আহার শেষে যেরকম একটা মিষ্টি পাতে দরকার,
সেরকম সন্দেশ পত্রিকা যেন বাঙালির মধ্যে, বিশেষ করে শিশু মানে সাহিত্য চর্চার মধ্যে যদি সন্দেশ ধরা হয়, তাহলে সেটা বাঙালির এক হলো পাতে আর আরেক হলো হাতে, দুই ক্ষেত্রে আমরা ধরতে পারি। সন্দেশের এইভাবে প্রভোকেশন শুরু। সন্দেশ পত্রিকা কখনোই সত্যজিৎ রায় শুরু করা নয়, সন্দেশ পত্রিকা শুরু করা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। আচ্ছা। 1913 সালে হুম। সন্দেশ পত্রিকা শুরু। মেসার্স ইউরে অ্যান্ড সন্স, উপেন্দ্র কিশোর রায়, তার আগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্বন্ধে বলার অনেক কিছু আছে, কিন্তু যেহেতু এটা সম্পূর্ণ রে সোসাইটি এবং সত্যজিৎ রায়ের উপরে কেন্দ্র করে হচ্ছে, তাই আমি হালকা জিস্টে বলছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে তো সত্যজিৎ রায় নিজেও দেখেননি, এবং যখন সুকুমার রায় মারা যান তখনও সত্যজিৎ রায়ের বয়স ওই 2 বছর মতন। আচ্ছা। কাজেই সত্যজিৎ রায়ের বড় হয়ে ওঠা মানে সুপ্রভা রায়ের কাছে সমস্ত গল্প শুনে শুনে তার বড় হয়ে ওঠা। সেই সুবাদে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলো গিয়ে পরিবারের অন্যতম লেগেসিয়েটার, যাতে করে একটা লেগাসি বজায় রাখছে। এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভিন্ন ক্যাটাগরাইজ, মানে উনি একই ধারে শিল্পী, একই ধারে ভালো মানে কি বলবো, মানে ভালো মিউজিশিয়ান। উনি পাখোয়াজ বাজাতে পারতেন, উনি ভায়োলিন বাজাতে পারতেন, উনি বিভিন্ন স্ক্রিন এবং হাফ টোন প্রিন্ট যেটা প্রথম বাংলাতে শুরু হয়, সেটা ওনার হাত ধরেই শুরু হয়। এবং আমরা যদি এখনো এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাড়িতে যাই, হুম। তাহলে নেতাজি ভবনে সুভাষচন্দ্র বসুর যে ঘরটা আছে, সেই ঘরে আমরা একটা প্রিন্ট দেখতে পারবো কালী ঠাকুরের। আচ্ছা। সেখানেও লেখা আছে ইউরে অ্যান্ড সন্স। আচ্ছা। ওটাও কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রিন্ট হাউস থেকে বেরোনো কালী ঠাকুরের একটা ছবি। আচ্ছা। এটা খুব একটা ইন্টারেস্টিং। আমি এটা নিজে, অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো জানেন, আমি এটা নিজেকে খেয়াল করেছি খুব ভালোভাবে, এবং ওখানে তো ছবি তোলা কোনো ব্যাপার নেই, তো আমি এটা লিখে এনেছি। আমার কাছে অরিজিনাল অ্যাজ বিং আ কালেক্টর ইউর অ্যান্ড সন্সের একটা দুটো বোধহয় প্রিন্ট আমার মানে সংগ্রহতে আছে। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শুরু করলেন সন্দেশ পত্রিকা, বিশেষ করে শিশু পাঠকদের জন্য, শিশু সাহিত্যিকদের, মানে ইন দি সেন্স যে বাচ্চাদের জন্য এমন কিছু করা দরকার। এমনিতেও উনি বাচ্চাদের জন্য টুনটুনির গল্প, তারপরে অন্য বিভিন্ন গল্প টল্প উনি রচনা করেছেনই, কিন্তু তা বাদে শিশুদের জন্য স্পেশালি সন্দেশ পত্রিকার সূচনা। কিন্তু অননোটারি ইনি তো মারা গেলেন, মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মারা গেলেন, এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরে বেসিক্যালি এই লেগাসিটা শুরু করলেন সুকুমার রায়। আচ্ছা। সুকুমার রায় সন্দেশ পত্রিকা চালানো শুরু করলেন। সুকুমার রায় সন্দেশ পত্রিকাতে বিভিন্ন রকমের ছোটদের জন্য ক্যারিকেচার্ড গল্প, তারপরে কবিতা, বিভিন্ন জিনিস আনলেন। এছাড়া সুকুমার রায় তো আবোল তাবোল হচবরলা এইসব তো হুম আমরা হুম শুনেইছি, হুম জানি। হুম। এইগুলো নিয়ে একটা বিশাল কাজ হয়েছে, বিশাল একটা ব্যাপার হয়েছে। এবং দ্য ভিজুয়ালাইজেশন অ্যান্ড দি সেন্সেশন অফ ক্রিয়েটিভিটি দ্যাট হ্যাজ টু বি পুট ইনসাইড দি লিটল ব্রেনস অফ দ্য লিটল কিডস, এই ব্যাপারটাতে যে রায় পরিবারের একটা বিশাল অবদান আছে, সেটা অনস্বীকার কার্য। তা কি হলো, সুকুমার রায়ও অসুস্থ হয়ে চলে গেলেন। তখন সত্যজিৎ রায়ের 2 বছর মতন বয়স, এবং 1923 সালে তো সুকুমার রায় মারা গেলেন, এবং 1925 সালে সন্দেশ পত্রিকা আবার সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। এবং ওই 1933 থেকে 34 সালের মধ্যে ইউরে অ্যান্ড সন্স পুরোপুরি ভাবে উঠে গেল। আচ্ছা। পরবর্তীকালে সুবিনয় রায়, মানে সুকুমার রায়ের যিনি ভ্রাতা, উনি সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত হলেন এবং সন্দেশ পত্রিকা উনি চালালেন। কিন্তু তথাকথিত ভাবে কিছু দুর্যোগের কারণে, বিভিন্ন বিপর্যয়ের কারণে সেই সন্দেশ পত্রিকাও এবং বন্ধ হলো, মানে অনেকটা সময়ের জন্য বন্ধ হয়ে গেল। আবার পরে যখন খুললো, সেই মালিকানার দরুন যখন আবার খোলা হলো, তখন আবার সুবিনয় রায় কিন্তু সেই সন্দেশ পত্রিকা চালানো শুরু করলেন।
তারপরে সন্দেশ পত্রিকা সম্পূর্ণরূপে আবার বন্ধ হয়ে যায়, ইউরে অ্যান্ড সন্স তো উঠেই গেল। গড়পাড়ের বাড়ি থেকে বিশপ রেফার রোড এইসবের বাড়িতে তখন অলরেডি আস্তে আস্তে এনারা মানে সত্যজিৎ রায়ের পরিবাররা চলে আসছেন। সুপ্রভা রায়ের কিন্তু মনে মনে ভীষণ একটা ইচ্ছা ছিল, মানে সত্যজিৎ রায়ের মা, ওনার ইচ্ছা ছিল যে সন্দেশ পত্রিকাটা যাতে চলে, আবার শুরু হয়। শিশু সাহিত্যিক মানে শিশু সাহিত্যের জন্য যে একটা বিশাল কাণ্ডারি বা শিশু সাহিত্যের জন্য যে সন্দেশের এই কাজটা করা, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেইখানে তখন তো অলরেডি সত্যজিৎ রায় ইলাস্ট্রেশন করছেন, বিভিন্ন বুক জ্যাকেট ইলাস্ট্রেশন করছেন, আর্ট ওয়ার্ক করছেন, বিভিন্ন কাজ ওনার হচ্ছে ওনার হাত দিয়ে, নতুন নতুন সব আর্ট ওয়ার্কের কাজ হচ্ছেন। উনি তখন কলা ভবনের পড়াশোনা সমস্ত কিছু কমপ্লিট করে শান্তিনিকেতন থেকে সেরে এখানে চলে এসেছেন। উনি মনে করছেন যে ই ডোন্ট নিডস টু, হি হ্যাভ গট অল দি থিং, মানে যেটুকু এনার জানা শেখার দরকার ছিল, ইট ওয়াজ ডান ফর হিম। এবং উনি চলে আসলেন তথাকথিত ভাবে। চলে আসার পরে উনি এখানে কাজ শুরু করলেন, ইলাস্ট্রেশনের কাজ শুরু করলেন, এবং আস্তে আস্তে অনেক মানে 3 দশক বন্ধ হয়ে থাকার পরে সত্যজিৎ রায় এবং কবি সুভাষ মুখোপাধ্যায় সন্দেশ আবার 1961 নতুন করে শুরু করলেন। এবং সেইখানে বিভিন্ন রকমের ইলাস্ট্রেশন শুরু হলো। এই সন্দেশ যদি আজকে না থাকতো, তাহলে আজকে সত্যজিৎ রায়ের বিভিন্ন ক্রিয়েশন, মানে প্রফেসর শঙ্কু থেকে শুরু করে প্রদর্শনন্দ মিত্র ফেলুদা এবং খগম বা অন্য অন্য যেই সব ভৌতিক গল্পগুলো, বিশেষ কুমুদিনী চৌধুরী বা ভৌতিক গল্প, বাচ্চাদের জন্য ছোটখাটো গল্প, উপন্যাস, যা যা আমরা পেয়েছি সেগুলো হয়তো আমাদের পাওয়া হতো না। সন্দেশ সত্যজিৎ রায়ের হাত দিয়ে হয়তো সৃষ্টি করা নয়, কিন্তু সন্দেশের যেই লেগাসিটা যেটা এখনো চলছে, এখনো বিদ্যমান, সেখানে নতুন নতুন সব পাঠক পাঠিকারা আসছে, নতুন নতুন সব লেখক লেখিকারা, তারা নিজেদের গল্প, আবৃত্তি, কবিতা, তাদের আর্টওয়ার্ক, সায়েন্স ফিকশন, বিভিন্ন জিনিস এই ইয়েতে দিচ্ছেন। এইটা খুব একটা অভাবনীয় ব্যাপার। এখন অব্দি লেগাসিটা কিন্তু কন্টিনিউ। আমরা জানি যে বাংলা এরকম অনেক ম্যাগাজিন আছে যেগুলো কিন্তু উঠে গেছে, উল্টো রথ তার মধ্যে অন্যতম। এরকম অনেক ম্যাগাজিন আছে যেগুলো উঠে গেছে, কিন্তু এইটা মানে thankful to সন্দীপ রায় and the রে সোসাইটি আর্কাইভস and everything। এই যে সৌম্যকান্তি দত্ত, এখন তো সম্পাদক সৌম্যকান্তি দত্ত, সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়, এনারা কাজ করছেন সন্দেশে, এনারা ভীষণ ভালো কাজ করছেন। এবং তথাকথিত ভাবে সেই সময়ের কথা বলছি, 1961-এ সুভাষ মুখোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের প্রপার ইলাস্ট্রেশন, আর্ট ওয়ার্ক, এবং একদম সন্দেশের প্রচ্ছদ যে কভার পিকচার, যে হার্ড কভার পিকচার যেটা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু সত্যজিৎ রায় নিজে করছেন। সেই আর্ট ওয়ার্ক গুলো, হাতের উপরে দুটো বাচ্চা হেঁটে যাচ্ছে, ওটার মধ্যেই লেখা সন্দেশ, এই সমস্ত কিছু আমি তোমাকে পরে দেখাবো, সন্দেশের কয়েকটি ইলাস্ট্রেশন আমি তোমাকে দেখাবো। তো এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ সত্যজিৎ রায় লেগেছে। এবং সত্যজিৎ রায়ের মা এটা ভীষণ ভাবে চেয়েছিলেন যেটা কন্টিনিউ। এটা খুব দুর্ভাগ্যের যে সুপ্রভা রায় দেখে যেতে পারেননি। আচ্ছা, যেমন কারণ ততদিনে ওনার অলরেডি মানে মৃত্যু হয়ে গেছে। কিন্তু এইটা একটা ভীষণ ব্যাপার যে কাইন্ড অফ বলতে গেলে যে সত্যজিৎ রায় হয়ে ওঠা বা সন্দেশের পাবলিকেশন বা সমস্ত কিছু, ওনার মা, ওনার মায়ের মানে সুপ্রভা রায়ের যে একটা বিশাল ইম্প্যাক্ট ছিল। মানে সত্যজিৎ রায়কে কখনো বুঝতে হয়নি যে উনি বড় হচ্ছেন কিন্তু পিতার যে মানে আবদার, ভালোবাসা, একটা মানে কি বলবো, একটা প্যারামিটারের মধ্যে যে উনি ইয়ে হচ্ছেন, সেটা কখনো সুপ্রভা রায় বুঝতেই দেননি। এবং তার মধ্যে মধ্যে থেকে যে মানে রবীন্দ্রনাথ, এরা তুমি নিশ্চয়ই জানো যে সুকুমার রায়ের ডেথ বেদে এসে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসে গান শুনিয়ে গেছিলেন। এবং তখনই সুপ্রভা রায়কে বলেছিলেন যে তুমি তো ইয়েকে পাঠিয়ে দিতে পারো, সতীকে পাঠিয়ে দিতে পারো আমার ওখানে এসে। তাহলে ওনাকেই বলেছিলেন যে এখানেও পড়াশোনা করবে, ইয়ে শিখবে, আর্ট ওয়ার্ক শিখবে। তো সত্যজিৎ রায় কখনো সেরকম একটা বাবুদার ইন্টারভিউতে আমরা আগে দেখতে পেয়েছি, সত্যজিৎ রায় কখনো সেটা চাননি, মানে সেই রকম ভাবে মানে শান্তিনিকেতনে যেতে।
তার কারণ হলো গিয়ে যে উনি মনে করতেন যে এই বিষয়টা মানে ওখানকার শান্তিনিকেতনের ছেলেরা একটুখানি কবিতা টবিতা পড়ে, একটু ন্যাকা ন্যাকা টাইপের হয়। তো না না, আমি এখানে হলিউড টাইল, আমি ওয়েস্টার্ন সিনেমা দেখছি, এখানে মিউজিক কম্পোজিশন হচ্ছে এত ভালো, ওখানে তো সিনেমাও দেখতে পারবো না। ওনার মধ্যে ব্যাপারটা ছিল আর কি। তো যাই হোক, তো উনি তথাকথিত ভাবে উনি মনে করলেন যে না ঠিক আছে চলো, এবার মায়ের কথা শুনতে তো হবে, অমান্য করার জায়গা নেই। উনি তখন ব্যাক টু শান্তিনিকেতন, ওখানে গিয়ে সমস্ত কিছু শিখে টিকে আসলেন, কিন্তু কমপ্লিট হলো না এই জায়গাটা। তারপরে উনি মনে করলেন যে না, আমার এখানে এবার আমার ইনকামের জায়গাতে আস্তে আস্তে ঢুকে যাওয়া উচিত। সেখান থেকে তো উনি তারপরে তো সেটা পরের বিষয়, সেটা পরে আসছি, যে ওনার সে ইলাস্ট্রেশন করা আর্ট ওয়ার্কের ভিতরে ঢুকে যাওয়া, অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি, সিগনেট প্রেস, বিভিন্ন জায়গায় কাজ করা, সেটা তো পরের বিষয়, সেটা পরের কথা। কিন্তু তথাকথিত ভাবে যে ওনার যে মেন ইন্ডাস্ট্রিজ গুলো ছিল বা এই কাজগুলো সন্দেশ, এবং উনি বলেইছিলেন যে আহ, আমার তো সিনেমা দিয়ে পেট চলে না, আমার তো বই লিখে, গল্প বই বেচে, লিখে। সন্দেশ এইসবের দ্বারাই তো আমার পেট চলে। তো এইভাবে সন্দেশের শুরু। এবং সব থেকে বড় ব্যাপার হলো গিয়ে যে রায় পরিবার বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু বড় হয়ে ওঠা, মানে রায় পরিবারেরই পুরো মানে একটা মানুষ বা একটা জিনিসকে সৃষ্টি করলেন, সেটা কমপ্লিট হলো না, তারপরে তার ছেলে সেটাকে মানে কমপ্লিটেশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উনিও খুব অল্প বয়সে, মানে অ্যাট দি এজ অফ 35 উনি চলে গেলেন। তো সেই সুবাদে দেখতে গেলে যে মানে খুব কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এই সন্দেশেরও বড় হয়ে ওঠা। সন্দেশ পত্রিকা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ সে সময় সে সেই বিভিন্ন কমপ্লেক্স পরিস্থিতি, মানে মানুষ তো ভেবেই নিয়েছিল সন্দেশ উঠে গেছে, 3 দশকের জন্য বন্ধ, মানে বিশাল একটা টাইম বিশাল স্প্যান বড় নিয়ে। ব্যাপার, হ্যাঁ। কিন্তু 1961-এ আবার যখন সূচনা হলো, আবার নতুন নতুন এবং বাচ্চা কাচ্চারা, এবং তখনকার সময় আমার দাদুদের কাছ থেকে গল্প শুনেছি, তারা মুখিয়ে থাকতো নতুন কোন গল্প আসছে, সত্যজিৎ রায়ের নতুন কোন ইলাস্ট্রেশন। কারণ তখন তো আর্ট অফ মানে পার্ট অফ এন্টারটেনমেন্ট ওইগুলোই, মানে নারায়ণ দেবনাথের বাটুল দি গ্রেট এইসব দিয়ে হচ্ছে, হ্যাঁ। আবার এইদিকে সুখেন চক্রবর্তীর কার্টুনিস্ট, ওনারও আর্টওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি, আবার এই সন্দেশ পত্রিকা। তো এই যে লেগাসিটা এখনো ধরে আছে, এখনো চলছে, আর আমাদের অবশ্যই ভবিষ্যতেও চলবে। ভবিষ্যৎ